প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এইচএসসি পর্যায়ে আমাদের যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে, অর্থাৎ এইচএসসি শ্রেণীর সমাজবিজ্ঞানের যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে। আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন তোমাদের সম্মুখে কলেজে যেয়ে সরাসরি ক্লাস নিতে পারিনি, যে কারণেই তোমাদের সুবিধার জন্য তোমরা যে 2021 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাসটি বলা যায় যে প্রায় 50%-এর মতো কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সংশোধিত হয়েছে মূল সিলেবাস, অথবা আমরা বলতে পারি যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে, অথবা পুনর্বিন্যাসকৃত হয়েছে পাঠ্যসূচি। তাহলে তোমরা 2021 সালে যে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং সেই পরীক্ষার জন্য নতুন যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে আমরা আলাপ করব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে মেসেজটি ছিল, আমরা মেসেজটি একটু দেখি। ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা শেষের একটা লাইন একটু পড়ি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু স্ক্রল করে সম্পূর্ণ মেসেজটা একটু দেখি। আমরা তাহলে চলে যাচ্ছি সমাজবিজ্ঞান বিভাগ, অর্থাৎ সমাজবিজ্ঞান সাবজেক্টের প্রথম পত্রে কি কি নতুন সিলেবাসে যুক্ত হয়েছে। আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি যে কোভিড-19 পরিস্থিতি 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। সমাজবিজ্ঞান প্রথম পত্রের বিষয়কোড হচ্ছে 117। তাহলে আমরা এবার দেখব যে কোন কোন অধ্যায় এবং অধ্যায়ের ভেতরে কয়টি শিখনফল রয়েছে সিলেবাসে। তাহলে আমরা এই বিষয়টা কি দেখব। দেখার আগে আমাদের যেটা দেখার প্রয়োজন সবার আগে, সেটা হচ্ছে যে কলামগুলোতে কী নিয়ে আলোচনা হয়েছে। প্রথম কলামে শিরোনাম, অধ্যায়ের শিরোনাম নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় কলামে শিখনফলগুলো নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয় কলামে হচ্ছে বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। এবং পরের কলামে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, অর্থাৎ এই শিখনফল কমপ্লিট করতে কয়টি ক্লাসের প্রয়োজন এবং ক্লাসের ক্রমগুলো, এবং মন্তব্যর ঘরে আংশিক শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে একটা বিষয় একটু বলে নেওয়া ভালো। আংশিকটা কি? আংশিকটা হচ্ছে অর্থাৎ প্রথম অধ্যায়ের আরও অনেকগুলো শিখনফল রয়েছে এখানে, কিন্তু আমাদের সেই সবগুলো শিখনফল দেওয়া হয়নি। একটা অংশ প্রথম অধ্যায়ের একটা নির্দিষ্ট শিখনফল দেওয়া হয়েছে, কিছু শিখনফল বাদ রয়েছে, যে কারণে এখানে আমরা মন্তব্যর ঘরে বলা হচ্ছে আংশিক। আর যে মন্তব্যর ঘরে, যে চ্যাপ্টারের সামনের মন্তব্যর ঘরে কিছু লেখা থাকবে না, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ওই চ্যাপ্টারের সম্পূর্ণ বিষয়ই শিখনফলগুলোই এই সিলেবাসের আওতাভুক্ত হয়েছে। এখানে আরও একটা বিষয় বলে নেওয়া ভালো যে আসলে শিখনফলটা কি। শিখনফলটা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি লার্নিং আউটকাম, অর্থাৎ একজন শিক্ষার্থী বন্ধু পাঠের বিষয় নিয়ে বা পাঠের বিষয়বস্তু থেকে সে কি শিখলেন, কিভাবে ব্যাখ্যা করতে পারবেন, আদৌ কি পেল, সেই বিষয়টাই হচ্ছে শিখনফল। আমরা যদি একেবারে বইয়ের ভাষা ব্যবহার না করে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এবার দেখব আর সমাজবিজ্ঞান প্রথম পত্রের সেই যে অধ্যায়গুলো বা অধ্যায়ের অংশ বিশেষ আমাদের 2021 সালে সেই পরীক্ষার্থীদের সিলেবাসে যুক্ত হয়েছে, সেটা আমরা একটু দেখি। প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজবিজ্ঞানের ধারণা এটা হচ্ছে আমরা এই তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। শিখনফলটা ডিটেলস আমরা পড়ব না। তৃতীয় বিষয়টা হচ্ছে যে পাঠের শিরোনামগুলো বা পাঠের বিষয়বস্তু। তাহলে সমাজবিজ্ঞান ধারণা অগ্রপথিক সমাজবিজ্ঞানী প্রদত্ত ধারণা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি, সমাজবিজ্ঞানের বিকাশধারা, সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সাথে
সমাজবিজ্ঞানের সম্পর্ক, সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম থেকে পঞ্চম ক্লাসের মধ্যে প্রথম অধ্যায়ের এই শিক্ষণফলগুলো সমাপ্ত হবে, বা আমরা আমাদের অনুশীলনে বা শ্রেণী শিক্ষক অথবা আমরা 5টি ক্লাসের মাধ্যমে এটা সমাপ্ত করতে পারবো, বা শ্রেণী শিক্ষক 5টি ক্লাসের মাধ্যমে এটা আমাদের রিভিউ করবে। চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, সমাজের ধারণা, সমাজের বৈশিষ্ট্য কার্যাবলী, সমাজ বিবর্তনের ধারা, বিভিন্ন সমাজের তুলনা, সংস্কৃতি ও সভ্যতার ধারণা, সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক। তারপরে সভ্যতা ও সংস্কৃতির ধরন, দল, সংঘ এবং সম্প্রদায়ের ধারণা ও শ্রেণী বিভাগ, দল, সংঘ, সম্প্রদায় এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রতিষ্ঠানের ধারণা ও বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণীবিভাগ, প্রথা, লোকাচার ও লোকরীতির ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাসের ধারণা, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক, সামাজিক গতিশীলতার ধারণা, ধরন এবং কারণ, সামাজিক নিয়ন্ত্রণের ধারণা, সামাজিক নিয়ন্ত্রণের আর বাহনসমূহ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় আমরা দেখেছি। ষষ্ঠতম ক্লাস থেকে 14তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। এরপরে আমরা পঞ্চম অধ্যায় চলে আসি, সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব, বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য, বিবাহের প্রকারভেদ ও রীতি, বিবাহের সামাজিক গুরুত্ব, পরিবারের ধারণা ও বৈশিষ্ট্য, পরিবারের উৎপত্তি ও বিবর্তন তত্ত্ব, পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী, গ্রামীণ ও শহুরে পরিবারের ধরন ও পরিবর্তনশীল ভূমিকা, পরিবারের সামাজিক গুরুত্ব, জাতি সম্পর্কে ধারণা, জাতি সম্পর্কে প্রকারভেদ, জাতি সম্পর্কের প্রকারভেদ, সমাজ জীবনে জাতি সম্পর্কের গুরুত্ব, জাতি সম্পর্কিত লুইস হেনরি মর্গান ও ওয়েস্টারমার্কের মতবাদ। তাহলে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান অধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি 15তম ক্লাস থেকে 21তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। এবং আমরা এখানে আংশিক শব্দটা দেখতে পাচ্ছি। আংশিক শব্দটার মানে হচ্ছে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে আরও শিক্ষণফল রয়েছে, এখানে যেগুলো আলোচিত হয়েছে তার বাহিরেও, কিন্তু সবগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি। যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলি অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছি সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। সামাজিক স্তরবিন্যাসের ধারণা, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত মতবাদ, দ্বন্দ্বমূলক ক্রিয়াবাদী, সামাজিক অসমতার ধারণা, সামাজিক অসমতার উৎপত্তি ও প্রকারভেদ, জেন্ডার ধারণা, জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতবাদ, জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব, বয়স বৈষম্যবাদ ধারণা, বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যসমূহ, বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যসমূহের প্রভাব, সামাজিক নিরাপত্তার ধারণা এবং উপায়। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম অধ্যায়ের 22তম ক্লাস থেকে 28তম ক্লাসের মাধ্যমে অষ্টম অধ্যায় সমাপ্ত হবে। এবং একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের ধারণা, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও কারণ, সামাজিক পরিবর্তনের তত্ত্ব, মার্কসের তত্ত্ব, প্যারেটোর তত্ত্ব, সামাজিক পরিবর্তনের উপাদানসমূহের প্রভাব, সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি এবং উন্নয়নের সম্পর্ক,
তাহলে আমরা একাদশ অধ্যায় দেখতে পাচ্ছি 29তম ক্লাস থেকে 32তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। আমরা এই প্রথম পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ সোশিওলজির প্রথম পত্রের সোশিওলজি ফার্স্ট পেপারের এইচএসসি শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি 32টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। এবং আমরা একটু মানবন্টন একটু দেখে নিচ্ছি। মানবন্টন দেয়া আছে, 30টি প্রশ্ন থাকবে বহু নির্বাচনী, যাকে আমরা এমসিকিউ বলছি। 30টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1, তাহলে আমরা 30 মার্কস পেয়ে গেলাম। এরপরে থাকবে 70 মার্কস, 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 70 মার্কস থাকবে সৃজনশীল প্রশ্নের এবং মোট 100 মার্কের। অর্থাৎ আমরা এতটুকু বলতে পারি যে পূর্বের ন্যায়, অর্থাৎ পূর্বে এই মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারা একই ছিল, পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে আমাদের নতুন সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচিতে পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে আবারও অধ্যায়গুলো আবার একটু স্মরণ করছি। আমরা দেখছি যে কোন কোন অধ্যায় থেকে অধ্যায় যুক্ত হয়েছে। প্রথম অধ্যায়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, তারপরে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান এবং অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা, তারপরে হচ্ছে একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। এবারে আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রে চলে যাই। বিষয় কোড হচ্ছে 118 বিষয় কোড। তো আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এবং পাঠ বা পাঠের শিরোনামগুলো আমরা দেখব। প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। তারপরে চতুর্থ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে প্রথম থেকে চতুর্থতম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, অর্থাৎ 4টি ক্লাস নিলেই প্রথম অধ্যায় সমাপ্ত হবে। বা শিক্ষার্থী বন্ধু, তোমরাও 4টি ক্লাসের মাধ্যমে এটি প্রস্তুতি নিতে পারবে বা এই প্রথম অধ্যায় আবার রিভাইজ করতে পারবে। কারণ আমরা জানি যে প্যান্ডামিক শুরু হওয়ার পূর্বে আমরা যে কয়েক মাস ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে, এবং সেই সময়ের মাধ্যমে আমরা সিলেবাসের অনেকটা কভার করেছি। তারপরে অনলাইন ক্লাসে বলা যায় যে এই সিলেবাসের অধিকাংশ অর্থাৎ 90% প্রায় সমাপ্ত করা হয়েছে। যে সময়টুকু আছে সেই সময়টুকুর মাধ্যমে আমরা বাকি অংশটুকু সমাপ্ত করব এবং আশা করছি খুব শীঘ্রই করোনা উত্তরণ করে আমরা তোমাদের সম্মুখে কলেজে ফিরতে পারবো, সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হবে। চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। তাহলে কি আছে? পাঠগুলো আমরা দেখব। নৃগোষ্ঠীর ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের নৃগোষ্ঠীসমূহের ছক, বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠীর উৎপত্তি, বসবাস এবং নরগোষ্ঠীগত পরিচয় এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা, চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসিয়া, মগ, কোচ, রাখাইন। পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব, বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থ-সামাজিক বৈষম্য, বাংলাদেশের অভ্যুদয়ের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচনের সামাজিক গুরুত্ব, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা। তাহলে পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে 14তম থেকে 19তম ক্লাসের মাধ্যমে পঞ্চম অধ্যায় সমাপ্ত হবে এবং মন্তব্যের ঘরে দেয়া আছে সম্পূর্ণ অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমাদের বইয়ে যতগুলো শিক্ষণফল রয়েছেন সবগুলো শিক্ষণফলই অন্তর্ভুক্ত হয়েছে, যে কারণে এখানে লেখা হচ্ছে যে সম্পূর্ণ অধ্যায়। তারপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ, বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা প্রকৃতি, বাংলাদেশে শহুরে সমাজের ধারণা প্রকৃতি এবং বাংলাদেশের গ্রাম ও শহরে সমাজের তুলনা, আর্থ সামাজিক সাংস্কৃতিক। এরপরে হচ্ছে
বাংলাদেশের গ্রাম ও শহরে সমাজের স্তরবিন্যাসের ধারা ও প্রকৃতি, বাংলাদেশের গ্রাম সমাজ, ভূমি, শিক্ষা, জেন্ডার, বংশমর্যাদা ও শহর সমাজ বা শহরের সমাজ, সম্পত্তি, শিক্ষা, পেশা, জেন্ডার এর ক্ষমতা কাঠামোর প্রকৃতি, বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজের আন্তঃসম্পর্ক এবং পরিবর্তনের ধারা, বাংলাদেশের গ্রাম ও শহরের রীতিনীতি, সংস্কার, বিশ্বাস ও মূল্যবোধ। নবম অধ্যায় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, সামাজিক সমস্যার ধারণা, বাংলাদেশের জনসংখ্যার সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। তারপরে হচ্ছে বাংলাদেশের বেকারত্বের ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের মাদকাসক্ত সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধারণা, কারণ, প্রভাব ও প্রতিকার, যৌন নিপীড়ন, জেন্ডার বৈষম্য, যৌতুক, বাল্যবিবাহ, কর্মজীবী নারীর সমস্যা, বাংলাদেশের বার্ধক্য সমস্যার ধারণা, কারণ ও প্রভাব, বাংলাদেশের জঙ্গিবাদের ধারণা, কারণ ও প্রভাব, বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যার ধারণা, কারণ, প্রভাব ও প্রতিকার, প্রতিরোধ ও প্রতিকার, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং সৃষ্ট সমস্যাসমূহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট ৩৮তম ক্লাসের মাধ্যমে আমাদের সোশিওলজি, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পাঠ সমাপ্ত হবে। এবং আমরা একটু মানবন্টন দেখে নেই। মানবন্টন হচ্ছে দ্বিতীয় পত্রের বিষয়কোড ১১৮ এর বহু নির্বাচনী ৩০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১ করে আমরা জানি, এবং সৃজনশীল প্রশ্ন হচ্ছে ১১টি প্রশ্ন থাকবে, ৬০টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ১০, তাহলে ৩০ বহু নির্বাচনী এবং সৃজনশীলের ৭০ মার্কস, এই টোটাল ১০০ মার্কস। অর্থাৎ পূর্বের ন্যায় কোনোরূপ মানবন্টন এবং প্রশ্নপত্রের ধারা, প্রশ্নপত্র প্রণয়নের ধারা পরিবর্তন হয়নি, শুধুমাত্র পাঠ্যসূচিতে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা সোশিওলজি ফার্স্ট পেপার এইচএসসি শ্রেণীর, দুঃখিত, সোশিওলজি সেকেন্ড পেপার সমাপ্ত করার পূর্বে আমরা অধ্যায়গুলো আবার একটু স্মরণ করছি। প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ, চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, এবং পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, এবং ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। তারপরে হচ্ছে নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। তাহলে এই অধ্যায়গুলোই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে যুক্ত হয়েছে। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সিলেবাসের ভিডিও ফরম্যাট, অর্থাৎ এই চ্যানেলের সবগুলো সাবজেক্টের ভিডিও ফরম্যাট এবং খুব বাংলাদেশের সেরা সব শিক্ষকের ওই বিষয়ভিত্তিক লেকচারগুলো পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে, যে কারণেই তোমরা আশা করছি এই চ্যানেল থেকে উপকৃত হবে এবং এই সিলেবাসটি তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের প্রস্তুতির সময় তোমরা যখনই প্রয়োজন হয় এবং এই ভিডিওটা দেখে নিতে পারো। এবং আমরা প্রত্যাশা করছি ২০২১ সালে যে এইচএসসি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি ভালো হবে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।